হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ডিসকাস করব একটি শর্ট স্টোরি লিখেছেন আর.কে নারায়ণ। তো এই শর্ট স্টোরিটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাস্ট্রোলজার্স ডে। তো এই গল্পটি একটি অ্যাস্ট্রোলজারকে ঘিরে। তো গল্পটি সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং এই গল্পটি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর যে সিলেবাস রয়েছে সেখানে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে। তো গল্পটি শুরু করার আগে আর.কে নারায়ণ কে ছিলেন তার সম্পর্কে কিছুটা জেনে নিই, চলো। তো এখানে তোমরা আর.কে নারায়ণের পুরো নাম এবং তার ছবি কিন্তু দেখতে পাচ্ছ। তো তার যে পুরো নাম সেটা ছিল রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 10th অক্টোবর 1906-এ এবং তার মৃত্যু হয়েছিল 13th মে 2001-এ। তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশদের অধীন যে চেন্নাই শহর, তখন সেটাকে বলা হতো মাদ্রাস, সেখানে, এবং তার মৃত্যু কিন্তু সেই চেন্নাইতেই হয়েছিল 2001 সালে। উনি একজন ভারতীয় লেখক ছিলেন ইংরেজি সাহিত্যের এবং তার সাথে একজন ঔপন্যাসিক মানে নোবেলিস্টও ছিলেন। তো তিনি যেটার জন্য সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে তিনি একটা কল্পিত নগরী তৈরি করেছিলেন, এ ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন, যেটার নাম হচ্ছে মালগুড়ি। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন সেগুলো হচ্ছে পদ্মবিভূষণ, সাহিত্য একাডেমি, ফেলোশিপ, বেনসন মেডেল, এগুলো কিন্তু তার পাওয়া বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো। তো এই যে অ্যাস্ট্রোলজার্স এই যে স্টোরিটি রয়েছে, এটা একটা মানুষকে ঘিরে যে কিনা তার বাড়ি থেকে পালিয়ে আসে এবং ভান করে যে সে একজন জ্যোতিষী হয়ে গেছে এবং এটা ভেবে যে সে হয়তো কখনো একজনকে মার্ডার করেছিল। তো সেই যে ঘটনাচক্র সেটাই কিন্তু এই গল্পটির মধ্যে আমরা দেখতে পাবো। তো ইট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, মানে এই যে গল্পটি রয়েছে এটা কিন্তু তার একটা স্টোরিজের কালেকশন রয়েছে মালগুড়ি ডেজ, এটা প্রথম চ্যাপ্টার এবং এটা কিন্তু টেলিভিশনে দূরদর্শন নামে একটি চ্যানেল ছিল, সেই টেলিভিশনে 2006 সালে কিন্তু টেলিকাস্ট করা হতো। তো এখন চলো গল্পটি লাইন বাই লাইন শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম এই যে গল্পটি একজন জ্যোতিষীকে নিয়ে, যিনি কিনা তার লাইফে একটা ভুল হয়ে গেছে, জীবনে একটা ভুল করে ফেলেছিলেন, সেই ভেবেই কিন্তু তিনি তার যে গ্রাম সেটা ছেড়ে তিনি পালিয়েছিলেন এবং তারপর একটি নতুন জায়গায় এসে তিনি তার নতুন একটা ব্যবসা শুরু করেন একজন জ্যোতিষী হিসেবে। তো আসলে কিন্তু তিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুই জানতেন না, তবুও নিজেকে কীভাবে তিনি জ্যোতিষী তৈরি করেছিলেন সেটা কিন্তু এখানে বর্ণনাটা আমরা পাবো। তো চলো শুরু করছি। পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, a bundle of পালমিরা রাইটিং। তো প্রতিদিনকার মতন তিনি কিন্তু ভর দুপুরে রোজকার মতন তার ব্যাগটা খুলে বসলেন এবং তার যে পেশাগত যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে একদম সাজিয়ে বসলেন, যার মধ্যে রয়েছে 1 ডজন কুড়ি, 1 টুকরো 4 কোনা কাগজ, যার উপরে রহস্যময় একটা চার্ট রয়েছে, যেটা সাধারণত জ্যোতিষীদের কাছে থাকে, একটা চার্ট থাকে, তাই তো। আর একটা নোট বই রয়েছে আর একগুচ্ছ হস্তরেখা সম্পর্কিত কিছু লেখা রয়েছে। পালমিরা রাইটিং মানে হচ্ছে হস্তরেখা সম্পর্কিত লেখা। হিজ ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর, আর স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র যে ভস্য রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তার যে কপাল সেটা কিন্তু একদম রাঙানো। অ্যান্ড হিজ আইস স্পার্কেল উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াস সার্চিং টু লুক আপ কাস্টমার্স। আর তার যে চোখগুলো ছিল সেটা সবসময় চকচক করছিল, একদম জলজল করছিল, যেটা কিনা একদম আশ্চর্য একটা যে আভা রয়েছে তার চোখে সেটা রয়েছে। এবং সেটা কেন, সেটা হচ্ছে গিয়ে কারণ তিনি সবসময় কিন্তু কাস্টমার খুঁজছেন, তার যে ব্যবসার যে করার জন্য যে লোক দরকার, তার যে কাস্টমার দরকার, সেটা কিন্তু সবসময় সেই চকচক করার চোখ দিয়ে কিন্তু খুঁজছিলেন। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। কিন্তু তার যে অতি সাধারণ যে ক্লায়েন্টরা ছিল, সাধারণ মানুষেরা কিন্তু সেটাকে একদম ঈশ্বর প্রদত্ত আলো মনে করতেন তার সেই চকচক করা চোখটিকে, আর তাতেই কিন্তু তারা সন্তুষ্ট হতেন যে এই লোকটাকে একটুতেই বিশ্বাস করা যায়। তো এরপরে বলেছে, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড by their position placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit eyes would sparkle in such setting. তো তার যে চোখের যে শক্তি, সেটা দেখে যে কোনো একটা আধা বোকা লোকেও যেন, মানে বোকাশোকা লোকেও যেন ওই চোখটাকে দেখে একবারে ধাঁধিয়ে যাবে। কেন, তার এখানে চোখের যে বর্ণনা দেওয়া হয়েছে সেই চোখ দুটো জলজল করছিল কীভাবে, কারণ তার কপালের যে সুন্দর সাজ, মানে অঙ্কিত কপাল, তার যে কালো গোঁফ গাল বেয়ে নেমে এসেছে, তো সেই সবের মধ্যে তার যে চোখ জলজল করছে সেটা থেকে যে কেউ ধাঁধিয়ে যেতে পারে। এরপরে বলেছে, to crown the effect he wound a saffron colored turban around his head. This color scheme never failed. আর এই ব্যাপারটাকে আরও জোরদার করার জন্য তিনি কিন্তু মাথায় একটা জাফরান রঙের পাগড়ি পরতেন, আর এই রং নিয়ে কিন্তু খেলা করতে তিনি কখনোই কিন্তু ব্যর্থ হতেন না। এটাই তার স্কিম ছিল, ঠিক আছে, এটাই তার আসল খেলা ছিল।
পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অ্যান্ড ডালিয়া স্টকস। তো বলেছে যে মৌমাছিরা যেমন ডালিয়া ফুল এবং কি বলে এই যে কসমস ফুল দেখলে তার দিকে ধাবিত হয়, মানে তার দিকে আকর্ষণ অনুভব করে, ঠিক সেইভাবেই কিন্তু এই যে মানুষজন রয়েছে, সাধারণ মানুষরা তাকে দেখে কিন্তু আকর্ষিত হয়। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। তো তিনি একটি তেঁতুল গাছের তলায় বসতেন এবং যার সামনে দিয়ে একটি একটা সরু পথ চলে গেছে টাউন হল অবধি। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, মানে এই জায়গাটা একদম স্মরণীয় জায়গা, মনে রাখার মতন ইন মেনি ওয়েজ, অনেকভাবেই। কেন? এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ, সবসময় একটা ভিড় কিন্তু সেই রাস্তা দিয়ে চলাফেরা করছে। অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, আর মানে সারাদিন, ঠিক আছে, এই যে সরু গলি দিয়ে মানে সকাল থেকে সন্ধে অবধি, রাত্রি অবধি সারাদিন লোক চলাফেরা করছে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ প্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু অনেক ধরনের ব্যবসা, হ্যাঁ ঠিক আছে, অনেক ধরনের পেশা এই রাস্তায় দেখা যায়। কিসের দোকান রয়েছে, কিসের ব্যবসা রয়েছে, চলো দেখে নিচ্ছি। মেডিসিন সেলার্স, মানে ওষুধ বিক্রেতা রয়েছে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে জাঙ্ক মানে কি, ফেলে দেওয়া জিনিসপত্র, আর হচ্ছে চুরি করা জিনিসপত্র, চুরি করা হার্ডওয়্যারের জিনিস একজন মানে ব্যবসায়ী রয়েছে। ম্যাজিশিয়ানস রয়েছে, অ্যান্ড অ্যাবাভ অল অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, এবং আরেকজন রয়েছে যিনি কিনা খুব সস্তা কাপড়ের নিলামি, মানে সস্তা কাপড় বিক্রি করছেন, ঠিক আছে। হু ক্রিয়েটেড এনাফ ডে ইন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। আর এই যে ব্যবসায়ীরা রয়েছে সারাদিন ধরে চেঁচামেচি করতো, যেটা কিনা সারা শহরকে তারা আকর্ষণ করার চেষ্টা করতো তাদের চেঁচামেচিগুলোর মাধ্যমে। নেক্সট টু হিম এ vociferousness came a vendor of fried groundnuts who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and the next day Delhi almond, and the third day Raja's delicacy, and so on so forth, and people flocked to him. তো এই যে জ্যোতিষী রয়েছে, তার পাশে আরও একজন ব্যবসায়ী রয়েছে, তিনি হচ্ছে ভাজা বাদাম বিক্রি করতেন, এবং তিনি তার প্রত্যেক দিন সেই যে ভাজা বাদাম, সেটা একটা করে মজার নাম দিতেন। একদিন তিনি নাম দিতেন বোম্বে আইসক্রিম, আরেকদিন হয়তো দিল্লির বাদাম বলে দিলেন, আরেকদিন বলে দিলেন কিংস ডেলিকেসি, মানে রাজার পছন্দের খাবার। এভাবেই কিন্তু তার ব্যবসা চলতে থাকে। আর এরপরেই বলেছে A considerable portion of this crowd dallied before the astrologer too. আর এই যে বাদাম বিক্রেতার কাছে যে লোকেরা জমা হয়, তার যে আওয়াজ শুনে, তার যে সুন্দর সুন্দর খাবারের নাম শুনে তার কাছে জমা হয়, তার কিছু যে ভিড় রয়েছে, সেটা কিন্তু এই যে জ্যোতিষীর কাছেও কিন্তু আকৃষ্ট হয়। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তো এই যে সমস্ত যে ব্যবসায়ীরা রয়েছে, তাদের দোকানে কিন্তু নিজস্ব আলো রয়েছে, কিন্তু এই যে অ্যাস্ট্রোলজার রয়েছে, যে এই যে জ্যোতিষী রয়েছে, তার দোকানে যে আলোটা আসতো, সেটা কোথা থেকে আসতো? সেই যে বাদামের যে স্তূপ, মানে সেই যে বাদামের দোকানদারের কাছে যে আলোটা রয়েছে, সেই বাদামের স্তূপের একটা ফাঁক দিয়ে একটা ধোঁয়া পেরিয়ে যেন আলোটুকু এসে তার সেই ব্যবসাটা, মানে তার ব্যবসার যে জায়গাটা, সেখানে এসে একটুখানি আলো পড়তো, এবং সেটা দিয়েই তিনি কিন্তু তার ব্যবসাটা চালিয়ে নিতেন। তার কিন্তু নিজস্ব আলোটুকুও ছিল না। এবং তখন কী সুন্দর করে এখানে বর্ণনা করেছে যে বাদামের একটা ফাঁক দিয়ে একটু ধোঁয়া পেরিয়ে যেন তার ব্যবসার যে জায়গা, সেখানে কিন্তু আলো এসে পৌঁছতো। এরপরে বলেছে half the enactment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এই জায়গার আকর্ষণের অন্যতম কারণ হলো এখানে শহর কর্তৃপক্ষের কোনো আলোর ব্যবস্থাই নেই। দ্য প্লেস ওয়াজ lit up by the shop lights. আর এই যে প্লেসটা, এই যে জায়গাটা, এটা কিন্তু আলোকিত হতো শুধুমাত্র এই দোকানের আলোতেই। One or two had hissing gas lights, some had naked flares stuck on poles, some were lit up by the old cycle lamps, one or two, like the astrologers, managed without lights of their own. এই যেটা তোমাদের বললাম যে এই জায়গাটায় সবার কিন্তু নিজস্ব, মানে পৌরসভার কোনো আলো ছিল না, এখানে সবার নিজস্ব আলোর ব্যবস্থা ছিল। তো সেটাই বলেছে, দু একটা দোকানে হিসির শব্দ করা গ্যাসের যে আলো, যেটাকে হ্যাজাক বলে, আমরা সাধারণত বাংলায় হ্যাজাক বলে থাকি, সেই ধরনের আলো রয়েছে। কারো খুঁটির সাথে বাঁধা একটি মশাল রয়েছে কারো দোকানে, কারো পুরনো সাইকেলে বাতি একটা রয়েছে, আবার কারো আর এই যে কারো এই জ্যোতিষীর মতো নিজস্ব কোনো আলোর ব্যবস্থাই ছিল না। তারপরে বলেছে this suited the astrologer very well for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. ঠিক আছে, এখানে দেখো এই যে আলোর কথাটা এখানে বলেছে, আলোর বর্ণনাটা দিয়েছে, সেই আলোটা কিন্তু এই যে জ্যোতিষী ছিল তার পক্ষে কিন্তু ভীষণ উপযুক্তই ছিল। তো দেখো এখানে বলেছে
এখানে সেখানে যে একটা আলো আঁধারি যে অদ্ভুতের যে একটা খেলা এখানে দেখা যাচ্ছে, সেটা কিন্তু জ্যোতিষীর কাছে বেশ উপযুক্ত একটা জায়গা হয়ে উঠেছিল। এবং জীবনের শুরুতে তিনি মোটেও একজন জ্যোতিষী হতে চাননি। নিজের জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্যের জীবনে ভবিষ্যতে কী ঘটবে সেই বিষয়েও কিন্তু তিনি খুবই কম জানতেন। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টেয়ার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তো উনি কিন্তু তার যে নিরীহ ক্রেতা তাদের কাছেও কিন্তু উনি একদম অজ্ঞ ছিল, ঠিক আছে। তারপর এবং নক্ষত্র বিষয়েও কিন্তু তিনি একদম অজ্ঞ ছিলেন। ইয়েট হি সেইড হুইচ প্লেসড অ্যান্ড অ্যাস্ট্রোনিস্ট এভরি ওয়ান দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার টু স্টাডি প্র্যাকটিস শ্রেওর গ্রাসওয়ার্কস। তো তবুও তিনি এমন কিছু বলতেন যাতে কিন্তু প্রত্যেকে খুশি এবং অবাক হয়ে যেত, ঠিক আছে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো তার এই যে কাজ, এই কাজগুলোর মতন একদম সৎ পরিশ্রমের ফল। কারণ তিনি যেটা দেখতেন সেটা সমস্তই কি মূলত পর্যবেক্ষণ, অনুশীলন, মানুষকে দেখে তাদেরকে দেখে একটা অনুমান করতেন। তো এটা কিন্তু তার সৎ কাজেরই একটা ফল এবং দিনের শেষে তিনি যা মজুরি পেতেন সেটাকে কিন্তু বাড়ি নিয়ে যেতেন, ঠিক আছে। তো তার কিন্তু তারা নক্ষত্র সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। যে সমস্ত ক্রেতা তার কাছে আসবে কিন্তু তাদেরকে দেখে, তাদেরকে অবজার্ভ করেই কিন্তু তিনি অনেক কিছু বলতে পারতেন, যেটা কিন্তু অনেকটা সঠিক হতো এবং দিনের শেষে কিন্তু সেটা কিন্তু তার সৎ একটা ইনকাম, ঠিক আছে, সৎ পরিশ্রমের ফল। He had left his village without any previous থট অর প্ল্যান। তো উনি কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই তার যে গ্রাম, তার যে আগের গ্রাম সেটা কিন্তু ছেড়ে দিয়েছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউ দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ forefathers, namely tilling the land, living, marrying and ripening in his cornfield and ancestral home. তো যদি তিনি সেখানেই থেকে যেতেন তবে তার পূর্বপুরুষরা যে ছিল তাদের মতোই কিন্তু কাজ করতো, চাষবাস করতো, শস্য খেতে ফসল ফলাতো, বিয়ে টিয়ে করে সেই পৈতৃক বাড়িতে কিন্তু থেকেই কিন্তু বুড়ো হয়ে যেতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা তো আর হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড কাপেল অফ 100 miles। তো ওনাকে কিন্তু কাউকে কিছু না জানিয়ে তার বাড়ি ছাড়তে হয়েছিল এবং প্রায় 200 মাইল পার না করা অবধি তিনি কিন্তু থাকতে পারেনি। তার যে পৈতৃক ভিটে সেখান থেকে কিন্তু অনেক দূরে যেতে হয়েছিল। কেন? এসবের পিছনে কী কারণ ছিল? তো চলো আরও পড়ি, তারপরেই বোঝা যাবে। তারপরেই বলেছে টু আ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোড বিটুইন। তো একজন গ্রামের মানুষের কাছে কিন্তু একটা ভীষণ কঠিন ব্যাপার, দুটি সাগরের মাঝে যেন বাস করার মতন, ঠিক আছে। তারপরেই হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস। তো মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তার একটা নিজস্ব ভাবনা রয়েছে, যেমন বিয়ে, টাকা পয়সা, মানব জীবন সম্পর্কে নিজস্ব তার একটা ব্যাখ্যা রয়েছে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশনস। তো একটা দীর্ঘ অনুশীলন তার যে এই যে অনুভূতি সেটাকে কিন্তু আরও কিন্তু তীব্র করে দিয়েছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। আর 5 মিনিটের মধ্যেই তিনি বুঝে যেতেন যে ঠিক কী ভুল হচ্ছে। হি চার্জড 3 rupees per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen of answers and advices. তো উনি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিতেন এবং অপরজন অন্তত 10 মিনিট পর্যন্ত তার সম্পর্কে কিন্তু কথা বলবেন, তারপরেই কিন্তু তিনি তার নিজের মুখ খুলতেন। অন্যের সম্পর্কে অন্তত 10 মিনিট না শোনা অবধি কিন্তু তিনি কখনোই নিজের মুখ খুলতেন না। এর থেকেই যে তারপরে যে তাদের থেকে যে বর্ণনাটা শুনতেন তার থেকে কিন্তু তার ডজন খানেক প্রশ্নের উত্তর কিন্তু তার তৈরি হয়ে যেত উপদেশ দেওয়ার মতন। এরপরে বলেছে when he told the person before him gazing at his palm, in many ways you are not getting the fullest results for your efforts. 9 out of 10 were disposed to agree with him. তো এরপরে কিন্তু তিনি বলতেন যে প্রত্যেকটা প্রশ্নের জন্য এর থেকে কিন্তু তিনি ডজনখানেক প্রশ্নের উত্তর উনি পেয়ে যেতেন, যেটা আমরা বললাম। আর যখন তিনি তার সামনের মানুষটার হাতের তালুর দিকে তাকাতেন, কি হাতের যে চাটু সেখানে তাকাতেন, এবং অনেক ক্ষেত্রেই সেটা দেখে কি বলতেন যে অনেক ক্ষেত্রেই আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাচ্ছেন না, এরকম কিন্তু জ্ঞান গাঁজাখুরি গল্প কিন্তু দিত। আর 10 জনের মধ্যে 9 জনে কিন্তু সহমত প্রকাশ করতো। আসলে সবাই আমরা ভাবি যে আমরা যতটা কষ্ট করছি সেই ফল আমরা পাচ্ছি না, তো একজন হাত দেখে যদি আমাদের এই কথা বলে আমরাও তো বলবো হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এরপরে বলেছে or he gave an analysis of character. Most of your troubles are due to your nature. How can you be otherwise with certain where he is? You have an impetuous nature and a rough exterior. This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. তো দেখো তারা কিন্তু বেশ কয়েকটা ওই একই ধরনের যেগুলো কাচাকুরি গল্প সেগুলো কিন্তু সবাইকে বলতো, কিন্তু সেটা শুনেই কিন্তু সাধারণ মানুষেরা ভীষণ খুশি হয়ে যেত, আরে হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন। যেমন এখানে কীভাবে বলেছে যে তিনি কখন হয়তো প্রশ্ন করতেন এমন কোনো স্ত্রীলোক আছেন কি যিনি দূর সম্পর্কের আত্মীয় হতে পারেন, তিনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন না। দেখুন
কোথাও না কোনো আত্মীয় তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেই না। আবার বলছেন তিনি এভাবেও ব্যাখ্যা করতেন যে আপনার যত সমস্যা আপনার এই নেচারের জন্য, আপনার প্রকৃতির জন্য, যে অবস্থায় আছেন শনির সাথে অন্যথা হওয়ার জন্যই। মানে শনির কথা বলে দিলে সবাই যেন ভাবে যে হ্যাঁ আমার জীবনে যত সমস্যা এই শনির জন্য, যেটা আমাদের স্বাভাবিক একটা ব্যাপার। আবার একটা বলতো যে আপনার মধ্যে একটা প্ররোচনা আছে, একটা উদ্রেককারী ভাব আছে, একটা উগ্র ভাব আছে। এর ফলে তিনি খুব সহজেই তাদের মন জয় করে নিতেন। কারণ আমাদের মধ্যে সবথেকে যে নরম স্বভাবের মানুষটাও ভাবতে ভালোবাসে যে তার চেহারার একটা উগ্র ভাব আছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তিনি কিন্তু মানুষের মন কিন্তু খুব সহজেই জয় করে নিতেন। দ্য নার্স পেন্টার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। তো বাদাম বিক্রেতা এরই মধ্যে তার বাতি নিভিয়ে দিয়েছেন এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার্স টু বান্ডেল আপ টু সিন্স ইট লেফট ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্টেইড ইন ফর্ম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। তো এটা কিন্তু জ্যোতিষীর জন্য একটা সংকেত যে এবার তাকেও তার ব্যবসা পাটটা গোটাতে হবে। বাদাম বিক্রেতা চলে গেলে তার জায়গাটা প্রায় অন্ধকার হয়ে যাবে, কারণ ওই দোকান থেকে একটা আলোর ঝলক এসে তার জায়গাটাকে আলোকিত করে। তার জন্য কিন্তু তার এখনও ব্যবসা পাটটা গোছানোর একটা সময় হয়ে গেছে, এটা কিন্তু তার কাছে একটা সংকেত। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. He looked up and saw a man standing before him. He sensed a possible client and said, "You look so careworn." তো যখনই তিনি এই সমস্ত কিছু বোঝাচ্ছিলেন, তিনি তার ঘড়ি এবং অন্যান্য সরঞ্জামগুলো তুলে তার ব্যাগে রাখতে যাওয়ার যে মুহূর্ত, সেই সময় একটা আলোর ঝলকাটা মুছে গেল এবং উপর দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন একজন মানুষকে সামনে দাঁড়িয়ে থাকতে। তিনি ধরে নিলেন যে এটা হয়তো তার সম্ভাব্য একজন ক্রেতা বা খরিদ্দার হতে পারে। তো তিনি তাকে বললেন, আপনাকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। তো দেখো নতুন একটা ক্রেতা পেলে যখন তিনি ব্যবসা গোটাবেন, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন to sit down for a while and chat with me. তো বলছে এটা খুবই ভালো হবে, আপনাকে তো খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, আপনি একটু আমার সাথে বসুন, একটু কথা বলুন, তাহলে হয়তো আপনার একটু ভালো হবে। তারপরেই বলেছে দ্য আদার গ্রাম্বেল সাম ফ্যাক রিপ্লাই। কিন্তু অন্য যে মানুষটি ছিল সেটা কিন্তু একদম নিষ্ফল যে কিছু উত্তর দিল। তো বললেন যে দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন ওয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, tittling the other's palm towards the green shaft of light, your is nature. Oh, stop that, the other said. Tell me something worthwhile. তো দেখো এখানে কি ব্যাপার হলো, একজন নতুন কাস্টমার এসেছে। তোরা তিনি তাকে যখন বললেন চলো একটু বসো, তোমাকে দেখে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, আমার সাথে একটু কথা বলো। তো তিনি কি রিপ্লাই দিলেন? তিনি খুব বিড়বিড় করে একটা রিপ্লাই দিলেন যে সামনের মানুষটি, যে জ্যোতিষী বারবার তাকে অনুরোধ করলো এবং অন্যজনের নাকের সামনে হাতটা এগিয়ে দিয়ে বলল, আপনি নিজেকে একজন জ্যোতিষী মনে করেন? এবং জ্যোতিষী এই চাপে পড়ে যান, আরে আশ্চর্য, আমাকে দেখে সন্দেহ করছে। তিনি বললেন, তারা হাতের তালুর দিকে তাকিয়ে কাট করে বললেন, আপনার প্রকৃতিটা অন্যজন বলে, থামুন তো, পারলে কাজের কিছু বলুন, ঠিক আছে? তো এখানে কিন্তু জ্যোতিষী আর এই যে নতুন যে লোকটি তার সঙ্গে কিন্তু একটু বাকবিতণ্ডা হয়ে যায়। সামনে যে লোকটি সে জ্যোতিষীকে বিশ্বাস করে না, আর জ্যোতিষীর মনে লেগে গেছে, আরে আশ্চর্য, আমাকে অপমান করছে, বলছে আপনার প্রকৃতি তো অন্যজনই বলে দেবে। আর অন্যজন বলছে কি, যে থামুন তো, আপনি পারলে কাজের কিছু বলুন। তো যে কাজের কিছু বলুন এটা কি বলছে, চলো এটা পরের দিন আমরা পার্ট 2-তে ডিসকাশন করবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।